जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ जय সুপ্রাচীন এক রথ, এই রথের সঙ্গে ইতিহাস মিশে রয়েছে প্রায় ২৫০ বছর ধরে চলে আসা এই রথযাত্রা। মহাদেবপুর রথযাত্রা মহাদেবপুর রথতলায় অনুষ্ঠিত হয় এই রথযাত্রা। আর এই রথের ইতিহাসের সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন মানুষের নাম চলে আসে, স্বর্গত নিমাইচন্দ্র মণ্ডল এবং এই পরিবারের অর্থানুকূল্যে এবং তাদের যে সহায়তায় এই রথ একটা সময় অনুষ্ঠিত হতো। প্রায় ২৫০ বছর যাবৎ এই রথের মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার ইতিহাস, এই মেলার নানান বৈশিষ্ট্য আমরা জানবো এবং এই মেলার উৎপত্তি, গোড়াপত্তন সব সম্পর্কেই জানবো। এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে রয়েছেন মেলার মুখ্য আকর্ষণ হিসেবে যারা অনেকটাই ভূমিকা দখল করে থাকেন, তাদের মধ্যে একজন। বাচ্চাদের মনের সাম্রাজ্যে যাদের অবাধ বিচরণ, যারা এই ছোটদের মনের সাম্রাজ্যের বাদশাহ বলা যেতে পারে, এই এক বিক্রেতা বন্ধু আমার সামনে রয়েছেন। দাদা, কি কি রয়েছে আপনার আয়োজনে? আমাদের বেলুন আছে, সূর্যমুখী বেলুন আছে, ময়ূর আছে, মুরগি আছে, যে হেয়ার বেল আছে, হেয়ার সরকা আছে, পাখি বাঁশি আছে, ফোল্ডিং বাঁশি আছে, মাস্ক আছে। বকুলতলায় ভিড় জমেছে। এই যে ছবিটা, এটা বকুলতলার ছবি নয়, এটি মহাদেবপুর রথতলার ছবি। আর প্রতিদিনকার দৃশ্যের সঙ্গে আজকের দৃশ্যপটের অনেক পরিবর্তন, কারণ এখানে বেশ কিছু দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন, তার প্রস্তুতি চলছে। বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে নিচ্ছেন। আর পসরা সাজাতে সাজাতেই আমি আমার ক্যামেরার সামনে আরও একজনকে হাজির করেছি, যাকে পেয়ে গেছি আজকের এই বিশেষ দিনে। একটু আগেই মহাদেবপুরের ঐতিহ্যবাহী রথ, প্রায় ২৫০ বছরের পুরনো এই রথের সঙ্গে যাদের পরিবার জড়িত, সেই পরিবারেরই একজন, তার মুখ থেকেই শুনবো। তুমি করেই বলছি, তোমার নাম পরিচয় যদি একটু আমাদেরকে জানাও। আমার নাম অঙ্কন মণ্ডল। এই রথের অনুষ্ঠানটা আমরাই করে আসছি দীর্ঘদিন ধরে, পূর্বপুরুষরা করে আসেন। এই ২৫০ বছরের পুরনো এই রথ। সর্বপ্রথম এই রথ প্রচলন করেছিল আমার প্রপিতামহ শ্রী স্বর্গীয় চন্দ্রকান্ত মণ্ডল। চন্দ্রকান্ত মণ্ডলের মৃত্যুর পরে এই রথের দায়িত্বভার এসেছিল শ্রী ঈশ্বরগুপ্ত মণ্ডলের কাছে। তারপরে এইভাবে চলতে থাকে, রথের পরিচালনা করতে থাকে উনি। তারপরে কালক্রমে ঈশ্বরগুপ্ত মণ্ডলের মৃত্যুর পরে এই দায়ভার গিয়ে পড়ে স্বর্গীয় উপানন্দ মণ্ডল ও নারায়ণচন্দ্র মণ্ডলের নামে, তারই ছেলে। তো তাদের তখন যে রথ ছিল, সেই রথ প্রথম যখন প্রতিষ্ঠা করা হয়েছিল, নিম কাঠের তৈরি রথ ছিল। এই নিম কাঠের তৈরি রথের উচ্চতা বর্তমানে যে রথ আপনারা দেখছেন এই রথের থেকে আরও অনেক বেশি ছিল তখনকার সময়ে, প্রায় আনুমানিক তা ৩০ ফুট। আচ্ছা। এবং সেই রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দুই দেবতা এবং দেবী দুজনেই প্রতিষ্ঠিত ছিলেন এখানে। এবং পুরনো ইতিহাস বলছে তখন নাকি ঘোড়ায় টানা হতো রথ। হ্যাঁ, তখন ঘোড়ায় টানা হতো এবং প্রচুর মেলা বসতো। এবং কিন্তু পরবর্তীকালে কালক্রমে বহু বছর হয়ে যাওয়ায় রথটি ভগ্নপ্রায় হয়ে যায়। তো রথটি ভগ্নপ্রায় হয়ে যাওয়ার পরে কিছু বছর রথ টানা হয়নি এবং রথতলাতেই থাকতো এবং সেখানেই পুজো হতো। পরবর্তীকালে তাদের মৃত্যুর পর দায়ভার গিয়ে পড়ে তাদেরই ছেলে শ্রী স্বর্গীয় নিমাইচরণ মণ্ডল, আমার দাদু, এবং তিনি তারপরে এই রথটি প্রতিষ্ঠা করেন। এই রথটিও নিমকাঠের তৈরি এবং এখানে তিনি গোপীনাথকে প্রতিষ্ঠা করেন। আচ্ছা। গোপীনাথকে প্রতিষ্ঠা করার পরে গোপীনাথ দীর্ঘদিন যাবৎ এখানে পুজো হয়ে আসছেন। এবং আমার দাদুর মৃত্যুর পরে আমার বাবা এবং আমার জ্যাঠামশাই দুজনেই, আমার বাবার নাম বিশ্বনাথ মণ্ডল এবং জ্যাঠামশাই বৈদ্যনাথ মণ্ডল, তারা দুজনে যৌথভাবে এই রথ পরিচালনা করে আসছেন এখনও পর্যন্ত। তো এই রথের ইতিহাস তো আপনারা শুনলেন এতক্ষণ। আর একটু বলি, আজকে হচ্ছে সোজা রথ। হ্যাঁ, সোজা রথের আগের দিন বিগ্রহ মন্দির থেকে আমাদের বাড়িতে আসে এবং আগের দিনে তার অধিবাস হয়, সম্পন্ন হয়। সেখানে অঙ্গরাগ হয়, ঠাকুরের নিত্য পুজোর সামগ্রী হয়, তাকে বরণ করে নেওয়া হয়। তো আজকে কালকে পুজোর পরে সোজা রথের দিন সকালবেলাও পুজো হয় বাড়িতে, নিত্য পুজো যেরকম থাকে ঠাকুরের।
নিত্য পুজোর পরে রথতলাতে ঠাকুরের রথ পুজো হবে। রথ পুজোর পরে রথের দড়িতে টান দিয়ে আমরা যারা ভক্তবৃন্দরা আছি তারা রথকে রথতলা থেকে রথের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এই যে গোপীনাথ বিগ্রহ, এখানে নারায়ণ ভগবান শ্রী বিষ্ণুর অবতার হিসেবে গোপীনাথ যিনি পূজা পেয়ে থাকেন, সারা বছর এই গোপীনাথের অবস্থান কোথায় বা কারা এই পরিচালনাটা করেন যদি একটু বলো। হ্যাঁ, এই দায়ভার আমার দাদুরা সেই সময় দিয়ে গেছিলেন যখন গোপীনাথকে প্রথম প্রতিষ্ঠা করা হয়। এখন যিনি বর্তমানে পূজা করছেন শ্রী সত্যনারায়ণ গাঙ্গুলি, তাদেরই পরিবারকে দিয়ে গেছিলেন, তারাই নিত্য পুজো করে থাকেন। এখন তিনি সত্যনারায়ণ গাঙ্গুলি পুজো করে আসছেন এবং এই বিগ্রহ মন্দিরেই থাকেন। রথের সময় আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে সোজা রথ থেকে উল্টো রথ এবং তারপরেও দিনক্ষণ যতদিন তার থাকার মানে যেটা আমাদের দেখা হয় তিথি অনুযায়ী, সেই তিথিতে অনুযায়ী আমাদের বাড়িতে বিরাজ করে। অঙ্কন, এবার আমাদেরকে একটু জানাও যে এই রথের দিন কটা, এই দিন মানে বিশেষ কি ভোগ বা কি পূজা আর্চার কি ব্যবস্থা থাকে? নিত্য পূজার ভোগ থাকে, গোপীনাথের জন্য ভোগ হয়, জগন্নাথ দেবের এবং সুভদ্রা এবং বলরাম দেবের জন্য ভোগ থাকে এবং এখানে নিত্য পূজা সকালে একবার পুজো হয়, রাত্রে পুজো হয়, রাত্রে সন্ধ্যা আরতির ব্যবস্থা থাকে, আর প্রতিদিনই পুজো হয়। এবং উল্টো রথের দিন সকালে নিত্য পুজো হওয়ার পরে বিশেষ করে রথের দিনকে ভগবানকে 56 ভোগ দেওয়া হয়। তাতে 56 ভোগ দেওয়ার পরে একটা আমাদের বাড়িতে যেটা আমাদের এতদিন আমি দেখে আসছি যে কুঞ্জ ভোগ বলে আলাদা একটা ভোগ করা হয় গোপীনাথের, 56 ভোগ ছাড়াও আলাদা। তো সেটা ভোগের আরতি হয় দুপুর 12টার সময়, এই ভোগ শুরু হয়। তারপরে ওখান থেকে উল্টো রথের দিন ভোগ হওয়ার পরে উল্টো রথের দিন রথতলাতে গোপীনাথের আবার পুজো হয়, রথের পুজো হয়, তারপরে রথ টান শুরু হয়। মহাদেবপুরের এই রথের মেলার আরও একটি বৈশিষ্ট্য, এখানে বাহারি ফুলের গাছ এবং যে ফলের গাছ সবই পাওয়া যায় এখানে। ক্রেতা এবং বিক্রেতা দুজনকেই আমার ক্যামেরার সামনে পেয়ে গেছি। দাদা, এই মেলায় প্রতি বছর আসেন কি? হ্যাঁ, আমরা প্রতি বছর আসি। কি কি গাছ রয়েছে আপনার কাছে? আমার কাছে এ টু জেড সব পাবে, ফুল থেকে আরম্ভ করে বিভিন্ন ভ্যারাইটির সমস্ত ফল গাছ পেয়ে যাবে। মানুষের প্রবণতা কেমন গাছ কেনার ক্ষেত্রে? আছে এখানে মোটামুটি, আগে অনেকটাই বিক্রি হতো, এখন যেহেতু একটু কম হচ্ছে, ইদানিং 2 বছর ধরে একটু বিক্রি কম হচ্ছে। বিক্রি কম হচ্ছে মানে গাছের প্রতি মানুষের আগ্রহ কমছে? কমছে একটু, কেন আগে তো আপনার ব্যবসা ছিল অল্প অনেকের, এখন ব্যবসাটা অনেকেই বাড়িয়ে ফেলেছে, এই জন্য একটু, আর মালের প্রোডাকশন এখন বেশি হয়ে গেছে বলে আমার বিক্রিটা একটু কম হচ্ছে আমাদের। আপনার নাম? আমার নাম হরিদাস দেবনাথ। হরিদাসবাবু কোথায় থাকেন বললেন? আমি থাকি হাঁসপুর। হাঁসপুর। আচ্ছা, আমরা তো দেখলাম বিক্রেতা, পাশেই রয়েছেন একজন ক্রেতা। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি তো মহাদেবপুরেই। হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই মেলা। মেলাতে প্রতি বছরই আমি কিছু না কিছু গাছ, ফল ফুলের গাছ লাগাই আর কি। আচ্ছা, এই কিন্তু আগে যেরকম ফল ফুলের গাছ টাছ আসতো, এখন সেরকম ধরনের কোনো কিছু আসে না। আচ্ছা, হ্যাঁ, তবুও যতটুকু আসে তার থেকে আমরা দেখে দেখে কিছু জিনিস গাছ বসাই আর কি। এবার কি গাছ কিনলেন? এবারে এখনও কিনিনি, কিনবো। কিছু লেবু গাছ কিনবো, কিছু আম গাছ কিনবো, কিছু ফুল গাছ কিনবো। আর 5টা মেলার সঙ্গে আমাদের এই মেলার বৈশিষ্ট্যের কি কিছু পার্থক্য আছে বলে মনে হয়? পার্থক্য বলতে আগে তো বিশাল আকার হতো আমাদের মহাদেবপুরের এই রথযাত্রা মেলা, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, কিন্তু সেটা এখন ছোট হয়ে গেছে, ক্রমশ লোক সংখ্যা বেড়ে গেছে, যার ফলে মানে মেলাটা ছোট হয়ে গেছে, জায়গা আকারে ছোট, লোক বসতি বেশি হয়ে গেছে, জায়গাও ছোট হয়ে গেছে, এর ফলে মানে ছোট জায়গার ভিতরেও ভালো মেলা হয়। বাহ, যাদববাবু, আপনাকে অনেক ধন্যবাদ এই কারণেই যে আপনি মেলায় শুধুমাত্র কি বলবো জিলিপি, চাউমিন, পাঁপড়ের মধ্যে আবদ্ধ নন। আপনি প্রতি বছর মেলায় আসেন জানালেন এবং আপনার ইচ্ছানুযায়ী বিভিন্ন রকম গাছপালা কেনেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই গাছপালা কেনা এবং গাছ তার রক্ষণাবেক্ষণ করার সঙ্গে একটা মহৎ দায়িত্ব যে থাকে আমাদের, সেই দায়িত্ব সম্পর্কে আপনি যারা দেখছেন তাদেরকে যদি একটা দুটো কথা বলতে চান। জ্ঞান নয় বলতে গাছ লাগানো ভালো, কেন আমাদের যে হারে তাপমাত্রা বেড়েছে, গ্লোরি বাড়ছে, তাতে গাছ লাগানো প্রতিটা মানুষেরই একটা করে গাছ লাগানো উচিত। এটা সবাই দরকার আছে গাছের, নাহলে আগামী দিনে আরও পরিস্থিতি খুব খারাপ হবে। সত্যি তাই। তবে পরিস্থিতি খারাপ নয়, ভালোর দিকে এগোবে এমনই আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। মহাদেবপুরের
এই পূত পবিত্র যে রথযাত্রা অনুষ্ঠান তার প্রস্তুতি চলছে, আর আমার ক্যামেরার সামনে এই মুহূর্তে পেয়ে গেছি যাদের হাত ধরে এই রথের গোড়াপত্তন হয়েছিল, যারা শুরু করেছিলেন সেই পরিবারের একজন। দাদা, একটু আপনার নাম আর পরিচয় যদি দেন। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ মণ্ডল, আমি এখানে স্থায়ী বাসিন্দা মহাদেবপুরে। আমার পিতৃপুরুষরা করে আসছে ঈশ্বর নারায়ণচন্দ্র মণ্ডল, তারপর ঈশ্বর নিমাই চরণ মণ্ডল, তাদের তথ্য ধরেই আমি রথ প্রতিষ্ঠান করে যাচ্ছি। এই রথের বিস্তার প্রচুর অনেক বড়। আগে আমাদের এখানে আপনি দেখতে পারবেন নদিয়া জেলার এটা নগরুখড়ার মহাদেবপুর গ্রামের রথ, বহু পুরানো রথ, এবং এটা আপনারা আসেন নিমতলা থেকে আসেন, চৌবেড়িয়া থেকে, বহু দূর দূরান্ত থেকে লোক আসেন এবং উত্তর চব্বিশ পরগনার লোক আসেন। তারপরে আমাদের এদিকে কাঁচরাপাড়া বলুন। তো আপনি এখানে এই মেলায় পৌঁছাতে হলে আপনি যদি কাঁচরাপাড়া থেকে আসেন তাহলে আপনাকে 22 নম্বর বাসে আপনাকে আসতে হবে, এসে রথতলা স্টপেজেই নামতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আপনি হাবড়া স্টেশন থেকে আসবেন, হাবড়া স্টেশনে আসার পরে হাবড়া স্টেশন থেকে আপনি নগরুখড়াগামী অটো বা এখন বাসটা সেইভাবে অ্যাভেলেবেল নেই, তো আপনি অটোতে আসতে পারেন। অটোতে এসে রথতলা স্টপেজেই নামতে হবে আপনাকে, নেমে রথতলাতেই এই মেলার অনুষ্ঠান এবং এখানেই রথের থাকে। হ্যাঁ, এখন তো আমরা জানি যে মেলার চরিত্র বা মেলার যে বৈশিষ্ট্য প্রায় একই রকম। অনেক যারা মেলা পরিভ্রমণ করেন তারা বলেন যে মেলার মধ্যে সেই অর্থে বৈচিত্র্য খুঁজে পাচ্ছেন না। সেই চেনা এক চাউমিনের দোকান ভাবো, সেই চেনা এক জিলিপির দোকান বা এই। তো আমাদের এই মেলার, মহাদেবপুর রথতলার এই মেলার বিবর্তন তুমি যতটুকু শুনেছো বা দেখছো, কি এমন ইউনিক জিনিস আছে বা কি থাকতে পারে যার জন্য মানুষজন আসছেন এখনও? এখানে তো যেমন চেনা সমস্ত মেলাতেই হয় থাকে, জিলিপির দোকান, ফুচকার দোকান, চাউমিনের দোকান, এটা তো থাকেই। তবে রথের মেলাতে যেটা বিশেষত আমি বলবো কাঠের জিনিসপত্র, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন আমার পাশেই আছে। তো এই কাঠের জিনিসপত্র এবং সাংসারিক জীবনের আপনি বহু জিনিস আছে যেগুলো এখন আর দেখা যায় না, আগেকার দিনে আমরা দেখতে পেতাম, তো সেইগুলো আপনি দেখতে পাবেন। যেটা শুনেছি বাবা জেঠুদের কাছ থেকে, ঠাকুমাদের কাছ থেকে, তো এই মেলাতে, এখানে রথের মেলা এইটার পাশেই একটা বড় পুকুর আছে, তো সেই পুকুরে হাতি আসতো এবং হাতি চড়ানো হতো লোককে। এটা আমি নিজে দেখিনি, তবে এখানকার লোকমুখে যারা প্রাচীন লোক আছে তাদের কাছে আমি এটা শুনেছি যে রথের মেলা এটা, এবং তখনকার সময় এটা খুব বিশেষ আকর্ষণ ছিল রথের মেলা। বাহ, অঙ্কন, তুমি আমাদেরকে খুব সুন্দর গুছিয়ে বললে, বেশ কিছু ইনফরমেশন তুলে ধরলে। তুমি একটু যদি জানাও তোমার নিজের সম্পর্কে, তুমি কি করো বা কি? আচ্ছা, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এখন আমি একটা কর্পোরেট সেক্টরে জব করছি, ঠিক আছে। এখন ভগবানের আশীর্বাদ যদি থাকে তাহলে আগামী দিনে আরও বড় কিছু করার ইচ্ছা আছে। অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। জগন্নাথ স্বামী নয়ন পথ